সীতারামকে পরাজিত করে উপহার এই দিঘাপতিয়া। কারাই বা থাকতো এই কবুতর বন্দিশালায়। আলোর দেখা মিলে না, এখনো কানে বাজে আর্তনাদ। রয়েছে রবীন্দ্রনাথের হৈমন্তী ফুলের গাছ। কেন এই নাম উত্তরা গণভবন? লাঠিয়াল পালতো বা তরবারি বা লাঠিয়াল বাহিনী যাতে তাকে আক্রমণ না করতে পারতো আর কি মানে এই জন্য তাকে হোল্ডিং ব্রিজ ব্যবহার করা হতো। বন্ধুরা, বাংলাদেশের রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত কাঁচাগোল্লা ক্ষেত্র নাটোর জেলা। নাটোর শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত উত্তরা গণভবন। রিক্সা কিংবা অটোতে করে পৌঁছে যেতে পারবেন 10 টাকা ভাড়ায় উত্তরা গণভবনে। প্রিয় দর্শক, পর্দায় এখন যে বিশাল একটি গেট দেখছেন, এটি হচ্ছে উত্তরা গণভবনের মেইন ফটক। এই ফটকটি অত্যন্ত রাজকীয়, যা মুঘল ও ইউরোপীয় স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন। বিশাল এই সিংহদ্বারটি প্রবেশ পথের সৌন্দর্য ও আভিজাত্যের প্রতীক, যা দর্শনার্থীদের মুগ্ধ করে। এই ফটকটির স্থাপত্য শৈলী ও কারুকার্য প্রথম দর্শনই আপনার মন কেড়ে নেবে, যা 17 বছরের রাজকীয়তার বার্তা বহন করা একটি প্রবেশ পথ, প্রবেশ গেট এবং মেন ফটক। উত্তরা গণভবন রাজকীয় আমেজ এবং শান্ত পরিবেশের অপূর্ব ঠিকানা আজ আপনাদের ঘুরে দেখাবো। আমার সাথে রয়েছে উত্তরা গণভবনের জেলা প্রশাসকের একজন নিয়মিত স্টাফ মোবারক ভাই। কত সুন্দর উত্তরা গণভবন, যেন রূপেরই ভবন। দেখার আমন্ত্রণ রইল আজীবন। পুরাতন প্রাসাদ দেখার সার্থক পূরণ। বিল চলন গ্রাম কলম, নাটোর কাঁচাগোল্লার খ্যাতি, অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানীর স্মৃতি। উত্তরা গণভবন রাজরাজন্যর ধাম, কাব্য ইতিহাস আছে সেই নাটোরের নাম। মানে আমি তো এসে দাঁড়িয়েছি বর্তমান মরণ নদীর তীরে। মানে আমি তো মরিতে চাই না, আমি তো বাঁচিতে চাই মানুষের মাঝে। আমি মোহাম্মদ মোবারক হোসেন, গণপূর্তের স্টাফ, এখানে 26 বছর কর্মরত। আমি মালির কাজটাই করি। এর মেন আকর্ষণীয় যে গেটটা কিন্তু ঘড়ি, গেটের যে ঘড়িটা আছে সেই ঘড়িটা আপনার সেই সময় রাজা ইংল্যান্ড থেকে নিয়ে এসেছিলেন আপনার 1756 সালে। ঘড়িটা এখনো চালু আছে। ওটা প্রতি সোমবারে চাবি দিতে হয় ঘড়িটা, মানে ব্যালেন্স আছে পাথর, একটা 5 মণ ওজন, একটা 8 মণ ওজন। যখন ওয়েটটা নিচে নেমে আসে তখন 7 দিন পর চাবি দিলে আবার ঘড়িটা চলতে থাকে। এক চাবিতে 7 দিন পর্যন্ত ঘড়িটা চলবে। আর ঘড়িটা তো আপনার প্রতি ঘন্টায় ঘন্টায় আপনার ওই ডিংটং মানে প্রতি ঘন্টায় বাড়ি পড়ে ঘড়িটা। একটা যখন বাজবে একটা বাড়ি পড়বে, আপনার 2টা বাজলে 2টা বাড়ি, 3টা বাজলে 3টা, যেই কটা বাজবে ওই কয়টা অনুযায়ী ওইখানে বেলে বাড়ি পড়বে। আগে 1 কিলো দূরে থেকে শোনা যেত ঘড়ির ধমনীটা, মানে এখন সাউন্ড একটু কমে গেছে আর কি। আর এই পরীক্ষাটা চতুর্দিকে ঘুরানো, মানে এটা হলো 41 পয়েন্ট হলো 127 বিঘা, আর লেকটা আছে 13 একর। এই রাস্তাতে যাচ্ছেন, এই রাস্তাটা আগে সেই রাজাদের সময় ফোল্ডিং ব্রিজ ছিল। এটা বর্তমানে এটা ইঞ্জিনিয়ার দ্বারা এটা ভরাট করে দেওয়া হয়েছে বা এটা নতুন ইয়েটাই করছে। এখন লোক রাস্তাতে আমরা হাঁটে যাচ্ছি আর কি। আর তখন তো রাজারা জমিদাররা লাঠিয়াল পালতো, মানে যার যত লাঠির শক্তি তারা জায়গা দখল করতো। তখন তো তরবারি আর লাঠিয়ালদের যুগ আর কি ছিল। জমিদাররা লাঠিয়াল পালতো বা তরবারি বা লাঠিয়াল বাহিনী যাতে তাকে আক্রমণ না করতে পারতো আর কি মানে এই জন্য তাকে এটা হোল্ডিং ব্রিজ ব্যবহার করা হয়। দর্শক, পর্দায় এখন যে রাস্তাটি দেখছেন, এটি তখনকার সময়ে কোনো রাস্তা ছিল না, এটি ছিল একটি ব্রিজ। এবং তখনকার সময়ে এই ব্রিজটি কোনো সাধারণ ব্রিজ ছিল না। আজ থেকে প্রায় 300 বছর আগে এখানে ছিল একটি ব্রিজ, যা এখন রাস্তা দেখছেন। এখানে তখন যে ব্রিজটি নির্মাণ করেছিলেন রাজা দয়ারাম রায়, সেটি ছিল 2টা কারণ। 2টা কারণে এই ব্রিজটি তৈরি করা হয়েছিল। একটি কারণ হচ্ছে তখনকার সময় সেরা আধুনিকতা এবং দৃষ্টিনন্দন ব্রিজ ছিল এটি। মেইন যে কারণ ছিল সেটি হচ্ছে বহিঃশত্রু আক্রমণ থেকে রক্ষা। এই ব্রিজের নিচে রয়েছে পানি, যা একটি ক্যানেল। এই ক্যানেলটি ছিল এই রাজবাড়ির চতুর্পাশে ঘেরা। শত্রুরা যখনই আক্রমণ করতে আসতো তখন এই ব্রিজটি উপরের দিকে তুলে দেওয়া হতো ফোল্ডিং এর মতো। এতে করে শত্রুদের পানিতেই থাকতে হতো এবং রাজা দয়ারাম রায়ের সৈনিকরা সহজেই শত্রুদের উপর আক্রমণ করতে পারত। দয়ারাম রায় মানে উনি ছিলেন বাংলার অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানী মাতা। বাংলার অর্ধবঙ্গেশ্বরীর মালিক ছিলেন ওই রানী ভবানী। তার বাড়ির একজন 8 আনা বেতনের বেতনভুক্ত কর্মচারী ছিল এই রাজা দয়রাম।
রানী ভবানী খুশি হয়ে তার কর্মচারীকে দেশটা দান তাই করেন। প্রথম ছিল রাজা দয়রাম, তারপর আসলে প্রমোদনাথ রায়। এই প্রমোদরামের রাজশাহী পেন স্কুল বা কলেজ, আর সামনে একটা মূর্তি আছে, উনি ছিলেন চতুর্থ রাজা, রাজা প্রসন্ননাথ রায় বাহাদুর। এই প্রসন্নদের ছেলে হলো বসন্ত কুমার আর প্রভাত কুমার। তারা কলকাতা চলে 1947 সালে তারা এখান থেকে দেশ ত্যাগ করেন। আপনার 97 সালে আসছিল এখানে রাজার নাতি বসন্ত কুমার রায়। যে 84 বছর বয়সে বৃদ্ধ উনি। প্রথমে ডিসি স্যার থেকে পারমিশনটা ঢুকতে দিয়েছিলেন না, পরে সে পারমিশন নিয়ে আসছিলেন বা বহু সাংবাদিক এখানে আসছিলেন, তাকে বারবার প্রশ্ন আর কি সে হেসে বলছিলেন যে যেখানে রাজত্ব চলেন করবই বাকি, বরং আমরা ওখানে ভালো আছি। আর ক্যালকাটার বাড়িটার নাম পেয়ে দিয়েছেন নাটোর রাজ। আর এই রাজা দয়রাম উনি 1680 সালে উনি কলম গ্রামে জন্মগ্রহণ করেন এবং তার পিতার নাম ছিল নরসিংহ রায়। আপনি 1714 সালের গোড়ার দিকে ভূষণার জমিদারের সীতারামের মূল পতন কারণে ছিল রাজা দয়রাম। যখন মুর্শিদ কুলি খাঁর সেনাদের সঙ্গে সীতারামের একটা যুদ্ধ সংঘটিত হয়, তখন নাটোরের পক্ষ থেকে রাজা দয়রাম মুর্শিদ কুলি খাঁর সেনাদের সীতারামকে পরাজিত করে। হ্যাঁ, করার পর সীতারামের বিশ্বস্ত সেনা মেনাহাত মৃণালকান্তি ঘোষকে গুপ্ত হত্যা করে। হত্যা করার পর তখন রামজীবন অর্থাৎ রানী ভবানীর শ্বশুর খুশি হয়ে তাকে রায়তাই উপাধি দেন। যখন প্রথম জমিদারিটা দীঘাপতি তাকে দান তাই করেন। দর্শক, নাটোরের রাজা রামজীবনের অধীনে দেওয়ান হিসাবে কর্মরত ছিলেন রাজা দয়ারাম রায়। 1714 থেকে 1716 সালের দিকে নবাব মুর্শিদ কুলি খাঁর পক্ষে বিদ্রোহী রাজা সীতারাম রায়কে দমন করেন, পরাজিত করেন। এর ফলে খুশি হয়ে রাজা রামজীবন উপহার হিসেবে দয়ারাম রায়কে এই জায়গা উপহার হিসেবে দেন, যা ছিল দীঘাপতিয়া। এই যে পারিজাত ফুলটা দেখেন, এটা পারিজাত ফুল। আচ্ছা দেখেন, এই যে এটা ছিল দোল মঞ্চ। তখন রাজাদের সময় রাজারা এখানে দোল পূজা করতো বা হোলি খেলতো, হোলি খেলতো। এটা সেই হোলি ওই যে রং দিয়ে যে তারা যে খেলা করে, হোলি খেলা। জি, এটা হোলি খেলার জায়গা ছিল রাজাদের সময়, রাজারা হোলি খেলতেন। রাজাদের সময় হোলি খেলার এই জায়গা, এটা হচ্ছে সেই স্পেস। সামনে যে বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংটা ছিল কুমার প্যালেস, আর নিচে ছিল জেলখানা। যারা গরিব যারা খানা দেবে তার নিচে অন্ধকার কারাগার। এটা দেখেন, অন্ধকার কারাগার। দর্শক, যে সকল প্রজারা নিয়মিত খাজনা কর দিতে পারত না, তাদেরকেই বন্দি করে রাখা হতো এই কবুতরের ঘরের মতো যে জানালা দেখছেন, এখানেই আটকে রাখা হয়েছিল কত শত প্রজাদের সেই সময়। এখনো ভিতরে তাকালে মনে হয় বাইরের আলো দেখার জন্য ছটফট করা কত মানুষের আর্তনাদ। এবং এই কুমার প্যালেসের সামনেই রয়েছে বিশাল বড় একটি কামান। 1799 সালে নিয়ে এসেছিলেন রাজারা। বর্তমানে যে আছে ওয়াকেজ হয়ে আছে, গোলা বারুদ দিয়ে চালাতে হয়। দর্শক, পর্দায় যে ভবনটি দেখছেন, যা ছিল আগে তফসিল অফিস, বর্তমানে এই ভবনটি করা হয়েছে মিউজিয়াম। এই মিউজিয়ামের ভিতরে রয়েছে রাজাদের ব্যবহৃত জিনিসপত্র। ভিতরে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, তাই মিউজিয়ামের ভিতরটা দেখাতে পারলাম না। হৈমন্তী ফুলের গাছ, সে রবীন্দ্রনাথ ঠাকুরের সে হৈমন্তী গল্পের সে হৈমন্তী ফুল। এই ফুলটা পাতা ঝরে গেছে, আবার এই বসন্তকালে ফুল ফুটবে, পুরোটা ফুলে ভরে দেবে গাছটি। দেখে মনে হতে পারে কোনো একটি বট গাছের মতো। এটি একটি আম গাছ। এই আম গাছটির বয়স প্রায় 300 থেকে 350 বছর, যা রোপণ করেছিলেন, লাগিয়েছিলেন দয়ারাম রায়। আজও খুব সুন্দর শাখা প্রশাখা নিয়ে জীবিত রয়েছে, দাঁড়িয়ে রয়েছে উত্তরা গণভবনের মেন প্রাসাদের সামনেই।
দর্শক, পর্দায় এখন যে দৃষ্টিনন্দন ইমারত ভবনটি দেখছেন, এটি হচ্ছে মূল প্রাসাদ, মূল ভবন। এবং 1997 সালের প্রলয়ঙ্করী ভূমিকম্পের পর ষষ্ঠ রাজা প্রমথনাথ রায় পুনর্নির্মাণ করেন এই প্রাসাদটি। ভবনটির সামনে যে মার্বেলের মূর্তিটি দেখছেন, এটি হচ্ছে ষষ্ঠ রাজা প্রমথনাথ রায়। দরবার এটা বিচার করতো তখনকার দরবার। রাজারা এইটাতেই রাজ দরবার করতেন, বিচার সালিশ করতেন। হ্যাঁ, বর্তমানে এটা প্রাইম মিনিস্টার আর কি এখানেই থাকে আর কি। নর্থ বেঙ্গলের মধ্যে এটাই আপনার প্রাইম মিনিস্টারের বাসভবন। এক PM ছাড়া এখানে কেউ নাইট হল করতে পারে না। এই গণভবনের এই যে এই পাশে যে দেখছেন, এই যে এটা প্রতিটা রুমে দরজা আছে, জানলা নেই। বক্স আকারে করা, এগুলা মূলত করা হয়েছে রাজাদের সময়। সানসেটের মতো বলা হতো। এটা আসলে করা হয়েছে আপনার যাতে বৃষ্টিতে আপনার দরজা জানালা এগুলা নষ্ট না হয়ে যায়, পানি যাতে ভিতরে না যায়। এই ভবনে আপনার যে এই যে দেখছেন যে দরজা জানালার মতো করেই লাগে। আসলে দেখলে মনে হবে যে এটা কোনো জানালা, আসলে জানালা না, এটা এগুলা সব দরজা। এখানে শুধুমাত্র দরজা রয়েছে, সবগুলো দরজা, কোনো জানালা নেই এখানে। কয়টা দরজা বললেন? 104টা দরজা আছে। মানে এই ভবনের টোটাল এই এই সেম এরকম 104টা দরজা আছে, কোনো জানালা নাই। আর প্রতিটা রুমে দিনের বেলা সূর্যের আলো থেকে আলোকিত হয়, ন্যাচারাল। হ্যাঁ, সূর্যের আলো থেকে আলোকিত হয় ভিতরে, মানে ন্যাচারালের আলো। এখানে খুব সুন্দর মতো ডিজাইন করা হয়েছে, গ্রিলের ডিজাইন তখনকার সময়। পিচ ডালাইয়ের একটি রাস্তা সোজা একদম চলে গেছে, এইভাবে চলে গেছে একদম বাহির গেটের দিকে। আমরা যেদিক দিয়ে ঢুকেছিলাম প্রবেশ গেট, ওই দিকে চলে গেছে। মূলত আপনার বাংলাদেশ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যখন আসতেন, তখন তাদেরকে এই যে দেখছেন রাস্তাটা, এখানে লাল গালিচা বিছিয়ে দেওয়া হতো এবং তাদেরকে এই যে এই পাশে দেখছেন, এখানে গার্ড অফ অনার দেওয়া হতো। তারপর তারা লাল গালিচা করে, এই যে মানে এখনো দেওয়া হয় লাল গালিচা করে, এই যে এই পাশে তারা তাদের গাড়ি রাখেন। তারপর গাড়ি থেকে তারা নেমে সোজা এই প্যালেসে ঢুকে পড়েন। শুধুমাত্র প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ছাড়া কেউ নাইট করতে পারে, শুধুমাত্র প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ছাড়া অন্য কেউ এখানে প্রবেশ করতে পারেন না। (1734 সালে রাজা দয়ারাম রায় দিঘাপতিয়া ভবন নামে এটি প্রতিষ্ঠা করেন। এটি 43 একর জমির উপর নির্মিত একটি ঐতিহাসিক রাজপ্রাসাদ। 1947 সালে দেশ ভাগের পর রাজারা ভারতে চলে গেলে 1966 সালে একে গভর্নর হাউস করা হয় এবং 1972 সালে 9 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটিকে উত্তরা গণভবন নামে ঘোষিত করেন। দিঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায়, যিনি রানী ভবানী ও রাজা রামজীবনের দেওয়ান ছিলেন, 1734 সালে এই রাজবাড়ির মূল অংশ ও সংলগ্ন ভবন নির্মাণ করেন। 1897 সালের 12 জুন এক প্রলয়ঙ্কারী ভূমিকম্পে রাজবাড়িটি ধ্বংস হয়ে যায়। পরে রাজা প্রমথনাথ রায় 1899 সালে এটিকে নতুনভাবে ও আধুনিক স্থাপত্য শৈলীতে পুনর্নির্মাণ করেন। 1947 সালে জমিদারি প্রথা বিলুপ্তর পর রাজবাড়িটি পরিত্যক্ত হয়। 1967 সালের 24 জুলাই পূর্ব পাকিস্তানের গভর্নর আব্দুল মোমেন খান একে গভর্নর হাউসে রূপান্তরিত করেন। স্বাধীনতার পর 1972 সালের 9 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটিকে উত্তরা গণভবন নামে ঘোষণা করেন। এটি এখন মূলত উত্তরা অঞ্চলের গণভবন, যা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির জন্য বরাদ্দ। সাধারণ জনগণের জন্য এখানে সম্পূর্ণ প্রবেশ নিষেধ।
ঢাকাতে রয়েছে গণভবন, উত্তরাঞ্চলে এখানে রয়েছে উত্তরা গণভবন। মানে এটা ছিল রান্নাঘর রাজাদের সময়কার। প্রতিদিন এগুলো আসলে এখানে আধা মন তেলে রান্না হতো। যখন ঘড়িতে ঘন্টা করতো, মানে রাজা অলস পাইতেন, তারা এসে খেত। এটা ছিল পাকঘর, হ্যাঁ, রান্নাঘর। রান্না। মানে এটা ছিল হস্তচালিত পাম্প মেশিন। তখন হাত দিয়ে পানি উঠাতে হয়, হাত দিয়ে ঘুরে ঘুরে পানি দিত। এই সেই পাম্প এটা সম্পূর্ণ এই রাজাদের সময়টা। এটা সম্পূর্ণ এই রাজার পরিবারদের পানি সাপ্লাইয়ের জন্য এটা স্থাপন করা হয়েছিল। দেখে তো মনে হইতেছে যে এটা এখনো একটু সংস্কার করলে, একটু মনে হয় কাজ করলে এখনো পানি উঠানো সম্ভব। হ্যাঁ, ওটা ইয়ে করা। দেখে তো এরকমই মনে হচ্ছে। ওই যে দেখুন, ওই পাশে একটি ঘাট রয়েছে। এটা শুধুমাত্র উত্তরা গণভবনের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির জন্য ওই ঘাট, এছাড়া কেউ ওখানে যেতে পারে না। এই যে ক্যানেলটি দেখছেন, এই ক্যানেলটি এই গণভবনের চতুর্পাশে এই ক্যানেল, চতুর্পাশ দিয়ে এই ক্যানেল, যাতে শত্রুরা সহজে না ঢুকতে পারে। দীঘাপথে রাস্তা থেকে একটা মেলা বসে। মেলা বসার পর 1897 সালের 12ই জুন একটা ভূমিকম্প হয়। হওয়ার পর উত্তরা গণভবনের 9টা বিল্ডিং ধ্বংসস্তূপে পরিণত হয়। যেমন এখানে ছিল রানীর মহল, এই বিল্ডিংটা ধ্বংস মানে হয়ে যায় 1857 ভূমিকম্পে। এই যে এরিয়াটা, এটাই মানে এখানে ছিল রানীর মহল। এই বিল্ডিংটা 1857 ভূমিকম্পে বিল্ডিংটা নষ্ট মানে হয়ে যায়। 1897 সালে বিকাল 5 ঘটিকায় 12ই জুন যে ভূমিকম্প হয়, বিশাল এক ভূমিকম্প হয়, এবং সেই ভূমিকম্পটি প্রায় 10 থেকে 15 মিনিটের ভূমিকম্প হয়। এই ভূমিকম্পে এই যে এখানেই ছিল রানী মহল, রানীর মহল, বাসভবন ছিল এটা এই জায়গাতে। এবং ভূমিকম্পে সেই ভবনটি একদম মাটির সাথে মিশে যায়, একদম নিচে ডেবে যায়, একদম ধ্বংস হয়ে যায় ভবনটি। মানে এটা হলো 8 ঘর, এটা মূর্তি টুর্তি রাখা হতো এখানে। মানে এটা ছিল বৃদ্ধ আশ্রম, যারা বৃদ্ধ মানে বয়স্ক লোকদের এখানে রাখা হতো। আর এটা ছিল গ্র্যান্ড মাদার হাউস, যারা বৃদ্ধ মানে হয়ে যেত তাদেরকে এইখানে রাখা হতো।